এই একটা, ঠিক আছে। স্ট্যান একাডেমি, এখানে হচ্ছে অনেকগুলো আমাদের মোটামুটি 38টা ভিডিও আছে এবং 38টার মধ্যে প্রবলেম আছে। বিভিন্ন টাইপের বিম এবং ফ্রেমই বেশি, সেই ফ্যাক্টর আছে, বিম আছে, ফ্রেম, এই তিন টপিক এখানে প্রবলেম বেশি আছে। তো এগুলো দেখবা। তো এখানে যেগুলো কভার করা হয়েছে মোটামুটি সেগুলো দেখলেই হবে, তোমার এর বাইরে খুব বেশি যাওয়ার দরকার নাই। তো এখানে যেগুলো আছে সেগুলোই ভালোভাবে দেখে আসো। মোটামুটি এগুলা পারলেই বাকিগুলো তুমি এমনিতে পারবা, সমস্যা নাই। ঠিক আছে, তো এইখানে যে প্রবলেম গুলো আছে এবং বইতে যে প্রবলেম গুলো আছে সেগুলোই খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবা। এটাই। তো এখানে হচ্ছে সেই ফ্যাক্টর জন্য এই এটা লেকচারের বাইরেও এই দুটো ভিডিও এখানে যে ই আছে, প্লে লিস্ট আছে, সেখানে দেখবা। কলাপসের জন্য এখান থেকে দেখবা, ফ্রেমের জন্য ফ্রেম এখান থেকে দেখবা, গেবল ফ্রেমের জন্য গেবল ফ্রেমটা আছে হচ্ছে এখানে, যেটা আমার তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল। ওই ওই যে পারামের চ্যানেলে লাস্ট দুটো ভিডিওতে ছিল গেবল ফ্রেমের প্রবলেমটা, সেটা মাল্টিস্টোর ফ্রেম বই থেকে বললাম। ডাব্লিউএফ টেন এক্সাম্পল 5.9.1। আর প্লাস্টিক ইনসিডেন্ট আমাদের ছিল সেকশন 2.2.2, আর এক্সাম্পল 2.2.1, 2.2.2। রিফ্লেকশনের চ্যাপ্টার ছিল আমাদের প্রথম তিন সেকশন আমরা পড়েছি 6.1, 6.2, 6.3, আর দুইটা এক্সাম্পল ছিল 6.3.1, 6.3.2। তো মোটামুটি আমাদের এটাই হচ্ছে আমাদের এটা। তো আমাদের যে সিলেবাসে ছিল, আমার মোটামুটি তিনটা টপিক আমাদের বাকি ছিল। একটা হচ্ছে প্লাস্টিক কলাপস, রেইনফোর্স কংক্রিট আর মেসোনারি স্ট্রাকচার। মেসোনারিতে আমরা আমরা যাবো না, আমরা রেইনফোর্স কংক্রিটটা আজকে কিছুটা দেখবো, রেইনফোর্স কংক্রিট। আর বাকি যে টপিক গুলো আছে এটা আসলে আমার এই টার্মে আমি স্কিপ করে গেছি, এটা পড়াবো না। তো রিপিট লোডিং, শেকডাউন থিওরি আর মিনিমাম থিওরি, এটা যদি আমাদের সিলেবাস আছে এই তিনটা টপিক তোমাদের পড়ার দরকার নেই আপাতত। ঠিক আছে। তো আজকে আমরা যেটা দেখবো যেটা হচ্ছে আসলে প্লাস্টিক কলাপস রেইনফোর্স কংক্রিট। তো রেইনফোর্স কংক্রিট এবং স্টিল কংক্রিটের যদি আমি প্লাস্টিক ডিজাইন করতে চাই, আমাদের মেইন পার্থক্যটা কি কেউ কেউ বলতে পারবা? আমাদের মেইন পার্থক্যটা কোথায় হয়? এই কোয়েশ্চেনটা একটু আরেকবার শোন। রিনফোর্স কংক্রিট এবং স্টিল কংক্রিট, আমি সরি স্টিল কংক্রিট, স্টিল স্ট্রাকচার, রিনফোর্স কংক্রিট, স্টিল স্ট্রাকচার। আমার এতদিন যেটা পড়ে আসছে বেসিক্যালি সেটা স্টিলের জন্য ছিল। ঠিক আছে। তো আজকে আমরা হচ্ছে রিনফোর্স কংক্রিট আমরা কিছু দেখবো। তো রিনফোর্স কংক্রিট এবং স্টিলের ক্ষেত্রে প্লাস্টিক ডিজাইন করতে গেলে আমাদের আসলে বেসিক একদম মেইন যে পার্থক্যটা কি হতে পারে সেটা কি মনে হয় তোমাদের? কনক্রিটের পোর্শন যোগ হতে পারে। হ্যাঁ, সরি। কনক্রিটের অংশটা আসবে এখানে রেইনফোর্স এটা, কনক্রিটে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যেটা মেইন পার্থক্য হচ্ছে স্টিলের সেকশন তো কনস্ট্যান্ট, তাই না? একটা একটা বিম ধরো, একটা কলাম ধরো, থ্রু আউট তোমাদের সেম সেকশন এবং সেম ক্যাপাসিটি। এখন হচ্ছে যখন আমাদের মোমেন্ট আসে, নর্মালি কি হয়, মিড স্প্যানে আমাদের মোমেন্টটা একটু কম হয়, সাপোর্টের মোমেন্টটা বেশি হয়। ঠিক আছে। তো সাপোর্টের যদি মোমেন্টটা বেশি সেখানে হিঞ্জ আগে ফর্ম করে, তারপরে হচ্ছে এক্সট্রা যে মোমেন্টটা আসে সেটা ট্রান্সফার হয়ে আমাদের মিড স্প্যানে যায়। এরকম টিপিক্যাল, যেহেতু আমাদের সেকশনের ক্যাপাসিটি একই, আমাদের সেম সেকশন আমরা ইউজ করতেছি। আমরা চাইলে বেরি করতে পারি, কিন্তু আমাদের ডিজাইন আমরা বেরি করি না। ডিজাইন আমরা একটা বিম বা একটা কলামের জন্য আমার সেম সেকশনে থাকে। তো এখানে যেটা আমাদের একটা দেখছিলাম হচ্ছে আমাদের কি ছিল, সাপোর্টের মোমেন্টটা বেশি ছিল। সাপোর্টের মোমেন্ট যখন ক্যাপাসিটি রিচ করে গেছে তখন সে কি করছে, তখন তার করেসপন্ডিং ইলাস্টিক তার মোমেন্ট হচ্ছে এই ছোটটা ছিল। ঠিক আছে। এরপর যখন এই মোমেন্টটা রিচ করে গেছে তখন এই এখানকার মোমেন্টটা আস্তে আস্তে বাড়তে বাড়তে বাড়ছে গিয়ে প্লাস্টিক হয়েছে। তো এখানে বেসিক্যালি আমাদের মোমেন্ট, যে আমরা বলতেছি মোমেন্ট রিডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে কি আমাদের সাপোর্ট থেকে হচ্ছে আমাদের কোথায় গেছে, আমাদের মিড স্প্যানে বা আর রেইনফোর্স যখন আমরা ডিজাইন করি আমাদের কিন্তু সব জায়গায় ক্যাপাসিটি সেভ হয় না। কেন হয় না? আমাদের টিপিক্যাল রেইনফোর্স ডিজাইন করি, আমরা কিভাবে করি? আমরা যেটা করি, ওই সাপোর্টের যে মোমেন্ট আছে বা সেকশনে যে মিড স্প্যানে যে মোমেন্ট আছে সেই মোমেন্টের করেসপন্ডিং আমরা রেইনফোর্সমেন্ট বের করি, তাই না? তা আমাদের যে যতটুকু মোমেন্ট আমার ক্যাপাসিটি ততটুকু দিচ্ছি, আমি কিন্তু তার চেয়ে বেশি দিচ্ছি না, কমও দিচ্ছি না। আবার সাপোর্টেও যে যতটুকু মুভমেন্ট আছে তার করেসপন্ডিং আমরা এনফোর্সমেন্ট দিচ্ছি। এখানে কিন্তু আমাদের স্কিলে কি ছিল, থ্রু আউট আমাদের মুভমেন্ট যায় না কেন, আমাদের ইলাস্টিক মুভমেন্ট কম হইলেও তার ক্যাপাসিটি হয়তো বেশি, বা সাপোর্টের মুভমেন্ট যেটা ম্যাক্সিমাম, সাপোর্ট এবং মিড স্প্যানের মধ্যে যে মোমেন্টটা ম্যাক্সিমাম সেই মোমেন্টে করেসপন্ডিং সেকশন প্রোভাইড করতেছি, তাহলে কি হচ্ছে, একটা একটা জায়গায় কি হচ্ছে, ওভার ডিজাইন হচ্ছে, তাই না?
আর রিইনফোর্সমেন্ট আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের সাপোর্টের যে মোমেন্ট আছে সেই মোমেন্টের জন্য করেসপন্ডিং রিইনফোর্সমেন্ট দিয়ে তাকে ক্যাপাসিটি বের করলাম। কিভাবে হচ্ছে আমার স্প্যানের যে আমাদের ক্যাপাসিটি তার করেসপন্ডিং আমরা রিইনফোর্সমেন্ট দিয়ে সেম ক্যাপাসিটি আমরা প্রোভাইড করতেছি, মানে দুই জায়গায় দুই রকম ক্যাপাসিটি সেম না। এখন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই মোমেন্ট রিইনফোর্স কংক্রিট যে প্লাস্টিক ডিজাইন হবে বা মোমেন্ট রিডিস্ট্রিবিউট হবে সেটা কিভাবে হবে, সেটা হবে হচ্ছে আমাদের তখন আমরা রিইনফোর্স কংক্রিটে আমরা কি করি, আমরা করি হচ্ছে আমরা তখন হচ্ছে মানে বেসিক্যালি মোমেন্ট রিডিস্ট্রিবিউশনের জন্য ডিজাইন করি। আমি যদি দেখাই তোমাদেরকে, তো আমাদের কন্টিনিউয়াস বিম আমাদের এখানে ডিসপ্লে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এখানে মিড স্প্যান একটা মোমেন্ট আসবে, এখানে মিড স্প্যানের মোমেন্ট আসবে, আর এখানে হচ্ছে আমাদের এখানে সাপোর্টের মোমেন্ট জিরো, আর হচ্ছে আমাদের এখানে একটা নেগেটিভ মোমেন্ট আসবে। এখানে যে আমাদের নেগেটিভ মোমেন্টটা তার জন্য আমরা ডিজাইন করে এখানে আমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করলাম। এখানে যে পজিটিভ মোমেন্ট আছে তার জন্য আমরা ডিজাইন করে করলাম। তাহলে এখন যেটা হবে ইলাস্টিক অ্যানালাইসিসে বা ইলাস্টিক মেথড আমাদের কি হবে, লোড লোড দিলে আহ, এখানে আমাদের মোমেন্ট আস্তে আস্তে বাড়তেছে। সেই তার মানে দুইটা ক্যাপাসিটিকে একসাথে রিচ করবে, এটা কিন্তু এমন না যে কোনটা আগে রিচ করতেছে কোনটা পরে রিচ করতেছে, দুইটা কিন্তু একই একই সাথে ইল করার কথা, যেহেতু আমরা তার ক্যাপাসিটি ধরে আমরা ডিজাইন করছি। ঠিক আছে, দুইটা তার মানে কি হিঞ্জ আসলে দু জায়গায় একই জায়গায় ফর্ম করার কথা। আহ তাহলে রিইনফোর্স কংক্রিট দিলে যে আমাদের যে সুবিধা তাহলে আমরা পাচ্ছি না, যে মানে এক্সট্রা যে লোড নিচ্ছে বা এক্সট্রা মোমেন্ট নিচ্ছে সেটা পাচ্ছি না। আর রিইনফোর্স কংক্রিট আমরা বেসিক্যালি যেটা যার জন্য ডিজাইন করি সেটাকে আমরা বলতেছি হচ্ছে মোমেন্ট রিডিস্ট্রিবিউশন। তার মানে হচ্ছে ধরো এই জায়গায় মোমেন্ট আমাদের 100, ঠিক আছে, এই জায়গায় মোমেন্ট হচ্ছে 80। তার মানে হচ্ছে আমি এখানে 80 জন্য ডিজাইন করলাম, 100 ডিজাইন করলাম, 100 কি ফিট বা যেটা হোক কি ফিট। এখন যদি আমি আমি মোমেন্ট রিডিস্ট্রিবিউট করতে চাই তাহলে কি করতে হবে আমাদের, এখানকার ধরো আমি মোমেন্টটাকে আমি ধরো কমাই নিয়ে আমি আমি 20% মোমেন্ট ডিস্ট্রিবিউট করবো। ঠিক আছে, 20% মোমেন্ট আমি কি করবো, রিডিস্ট্রিবিউট করবো। তাহলে কি হবে, আগে কি হতো, আগে এই পয়েন্টে যখন হিঞ্জ ফর্ম করতো, এই পয়েন্টে যেহেতু একই এই পয়েন্ট একই সাথে হিঞ্জ ফর্ম করতো। ঠিক আছে, আচ্ছা এখন কি করলাম, আমি এই মোমেন্টটাকে কমায় আমি এই পয়েন্টে আমাদের আমি ক্যাপাসিটি আমি 80 ধরে আমি ডিজাইন করলাম। ঠিক আছে, আমি মানে কম ক্যাপাসিটি ধরে আমি ডিজাইন করলাম। তো ক্যাপাসিটি আগে আগে আমি 100 ছিল, যদি আমি ইলাস্টিক ধরে করতাম, আমি তা এখন ডিজাইন করলাম কি 80, মানে 20% আমি মোমেন্ট রিডিস্ট্রিবিউট করবো এই সাপোর্ট থেকে আমাদের মিড স্প্যানে। এখন কি হবে, এখন যেহেতু এই সাপোর্টে আমাদের মোমেন্ট কমে যাচ্ছে, আগে কি কি ছিল, আগে 100 এবং 80 একই সাথে আমার রিচ করতেছিল। তো যখন আমি লোড দিচ্ছি আস্তে আস্তে বাড়াচ্ছি, বাড়ালে এখানকার মোমেন্ট যখন 100 আসবে এখানে মোমেন্ট 80 আসবে ইলাস্টিক মোমেন্টে ইলাস্টিক অ্যানালাইসিসে। এখন কি হচ্ছে, এখন যেহেতু এটাতে এখন ক্যাপাসিটি কম ধরতেছি, কম ধরে ডিজাইন করলাম, তো এখানে যখন 80 আসতেছে তখন কি এই মাঝখানে এই পয়েন্টে মোমেন্ট কত হবে বলতো, যদি আমি রেশিও ধরি, স্যার 64।
64, তার মানে কি এই পয়েন্ট কি আমার ইল করলো? না স্যার, সাপোর্ট আগে হিট করবে। সাপোর্ট আগে ইল করবে, তাই না? তার মানে এখন কি হচ্ছে, আমি আমি ফোর্স করতেছি কোন পয়েন্ট আগে ইল করবে সেটা আমি ফোর্স করতেছি। তাই আমি ফোর্স করলাম কি মাঝখানে যে সাপোর্ট ছিল সেখানে আগে ইলটা ফর্ম করবে। এখন যদি আমি লোড আস্তে আস্তে বাড়াই, তখন কি হবে, তখন এই বাকি যে এটা আরো এক্সট্রা আর কি হবে, আরো সে 16 নিয়ে যখন 16 হতে আরো বাড়বে, তখন এটা মোমেন্ট কত 80 হবে, তা ক্যাপাসিটি রিচ করবে। তখন কি হলো, তখন এটা ইল করলো। তার মানে কি আমাদের এটা ইল টু, এটা ছিল তখন, এটা ছিল ইল ওয়ান। তার মানে এখন আমি কিন্তু ফোর্স করলাম দেখে কোন পয়েন্ট আগে ইল করবে সেটা আমি ফোর্স করলাম। ঠিক আছে, তা এটা একটা ওয়ে হতে পারে। তা এটাকে বলা হচ্ছে সাপোর্ট থেকে আমাদের মোমেন্টটা হচ্ছে আমাদের মিড স্প্যানে মোমেন্ট রিডিস্ট্রিবিউট হচ্ছে, এটাকে বলা হয় নর্মালি নেগেটিভ মোমেন্ট ডিস্ট্রিবিউশন। নেগেটিভ মোমেন্টকে আমি আমি রিডিস্ট্রিবিউট করলাম, নেগেটিভ মোমেন্ট রিডিস্ট্রিবিউশন। এখন হচ্ছে উল্টা হতে পারে, উল্টা হতে পারে এমন হচ্ছে আমি মিড স্প্যানে আগে আগে আমি হিঞ্চটা ফর্ম করাতে চাই, আমি ফোর্স করবো। তাহলে কি করতে হবে, এই জায়গায় আমাদের মোমেন্টে আমি তখন কি করলাম, আমি 80% থেকে আমি 80 থেকে কমায় 60তে নিয়ে আসলাম। ঠিক আছে, তখন কি হবে, তখন এই পয়েন্টে হচ্ছে যখন 60 তার করেসপন্ডিং মোমেন্টটা কত, এই পয়েন্টে কত সাপোর্ট কত হবে, 100/80 ইন্টু 60 করো, 100/80 ইন্টু 60, 75। ঠিক আছে, যখন মাঝখানে মোমেন্ট আমাদের 60 আসবে, তখন সাপোর্টের মোমেন্ট হলো 75। তার মানে এখন কি করলো, এই পয়েন্ট আমার ইল করলো। ইল করার পরে এখন যদি আমি এক্সট্রা লোড দেই, সেই লোডটুকু সে কি ট্রান্সফার করে আমাদের এখানে নিয়ে আসবে। নিয়ে এসে এটা যখন আরো আগের 70, এক্সট্রা লোডের জন্য যখন 25 এক্সট্রা মোমেন্ট বাড়বে, তখন এটা বেড়ে একসাথে হবে, এই পয়েন্টটা আমার ইল করবে। কারণ এখানে যেটা হচ্ছে, সেখানে আমাদের মিড স্প্যান আগে হিঞ্জ ফর্ম করতেছে, পরে গিয়ে আমাদের সাপোর্টে করতেছে। এক্ষেত্রে মোমেন্টের ট্রান্সফার হচ্ছে কি, মিড স্প্যান থেকে আমাদের সাপোর্টের দিকে মোমেন্ট রিডিস্ট্রিবিউট হচ্ছে। তো এটাকে বলা হয় পজিটিভ পজিটিভ মোমেন্ট ডিস্ট্রিবিউশন। তো এই টার্মটা কিন্তু মানে টার্মটা আমাদের মানে আহ, কিছু ছবিতে উল্টা বলতে পারে। উল্টা বলতে পারে মানে হচ্ছে এটাকে বলতে পারে পজিটিভ, এটা নেগেটিভ, ডাজন্ট ম্যাটার, মানে বুঝতে পারলে হলে আসলে কোথায় কোথায় যাচ্ছে। ঠিক আছে, তো সাপোর্ট থেকে মিডস্প্যানে যাচ্ছে না মিডস্প্যান থেকে সাপোর্টে যাচ্ছে। তো নামটা কোনো বইতে নেগেটিভ মোমেন্টকে যদি ডিস্ট্রিবিউট হয় নেগেটিভ বলে বলে, আবার কোনো বইতে আবার নেগেটিভ মোমেন্ট যদি পজিটিভ দিকে যাচ্ছে, এটাকে বলে পজিটিভ মোমেন্ট, সেটাও বলে। তো এটা মানে কোনো ফিক্সড টার্ম না। ঠিক আছে, তো এটা তো এখন আমাদের সুবিধা কি, আমরা কেন আমরা এটা ফোর্স করবো, আমাদের দু জায়গায় একসাথে একসাথে তো ইলাস্টিক অ্যানালাইসিস দু জায়গায় একসাথে ফর্ম মানে হিঞ্জ ফর্ম করতেই, এবং ক্যাপাসিটি লোড একটা পেতাম, তাই? তো এমন না যে আমি আমি রিডিস্ট্রিবিউট করলে বেশি ক্যাপাসিটি পাবো, মানে রেনফোর্স কংক্রিটের ক্ষেত্রে সেটা রিডিস্ট্রিবিউট ক্যাপাসিটি বাড়তে পারে নাও বাড়তে পারে। এটা এটা কিন্তু মানে ক্যালকুলেশন করে বুঝবো। ঠিক আছে, এমন না যে আমাদের এখানে মুভমেন্ট রিডিস্ট্রিবিউট করলে ক্যাপাসিটি বাড়তেছে, এমন কিছু না। কিন্তু একটা এক্সট্রা বেনিফিট আছে। কি মনে হয় তোমাদের, মানে এক্সট্রা বেনিফিটটা কি হতে পারে? আমি যদি সাপোর্ট থেকে মিডস্প্যানের মোমেন্ট নিয়ে আসি, বা মিডস্প্যান থেকে সাপোর্টের মোমেন্ট নিয়ে যাই, তাহলে আমি আমি কি সুবিধা পেতে পারি বলো? মোমেন্টের রিডিস্ট্রিবিউশন হবে বা ব্যালেন্স টাইপের কিছু একটা হতে পারে। হুম? বলো আবার বলো। মোমেন্ট রিডিস্ট্রিবিউশন বা ব্যালেন্স টাইপের কিছু হতে পারে। স্যার এটা তো এটা কি আগে ওয়ার্নিং, ওয়ার্নিং টাইপ কিছু একটা, যে হচ্ছে যে একসাথে টোটালটা কলাপস হচ্ছে না। হ্যাঁ, সেটা হতে পারে। কিন্তু মেইন যেটা হচ্ছে, যেটা আমরা ক্যাপাসিটি কমাচ্ছি, তার মানে কি মেইন হচ্ছে রিনফোর্সমেন্ট কমাচ্ছে, তাই না? তার মানে যদি কোনো জায়গায় এমন হয় যে রিনফোর্সমেন্ট এত বেশি হয়ে যাচ্ছে যে মানে কনস্ট্রাকশন বেশি, বেসিক্যালি বিম কলাম জয়েন্টে এটা হয়, ওখানে এত রিনফোর্সমেন্ট থাকে, বিমের রিনফোর্সমেন্ট, কলামের রিনফোর্সমেন্ট প্লাস স্ট্রিপস থাকে, অনেক রিনফোর্স চলে আসে। তখন কি হয়, ওই জায়গায় কি হয় কনজেস্ট হয়ে যায়। তখন আমার চাইলে কি করতে পারি, ওই জায়গায় আমি মোমেন্টটাকে কমাই নিয়ে আসলাম, সরাই নিয়ে আমি মিডস্প্যান নিয়ে আসবো। তার মানে এখন কি হচ্ছে, রিনফোর্সমেন্ট আমাদের ওই জায়গায় কমে যাচ্ছে, তাই না? তার মানে ওখানে কি হবে, কনজেশন কমে যাবে। তো রিনফোর্স কংক্রিটের বেসিক্যালি সুবিধা হচ্ছে এটাই, মানে মেইন সুবিধা যেটা বলতে বলতে চাই। আর এটা ওয়ার্নিং তো আছেই, কোথাও আগে 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 কলাপস করলো, আমি যদি চাই সাপোর্টটাকে আগে হিঞ্জ ফর্ম করবে না মিডস্প্যানে করবে, তাহলে আমি ওয়ার্নিংটা মানে আমাদের যেহেতু যেহেতু জয়েন্টটা কি মোর ক্রিটিক্যাল, জয়েন্টে যদি আগে হিঞ্জ ফর্ম পরে হিঞ্জ ফর্ম করে আমাদের সুবিধা হয়, বা মিডস্প্যান করলে আগে সুবিধা হয়, অনেক বেশি পাই, সেটা হতে পারে।
আর আরেকটা হচ্ছে যদি কোনো জায়গায় এমন হয় যে আমাদের এইদার মিড স্প্যান হতে পারে, সাপোর্ট হতে পারে, রিইনফোর্স স্প্যান এত বেশি হয়ে যাচ্ছে যে আমি সেটা প্রোভাইড করতে পারতেছি না, মানে আমাদের বাড়িটা আমিটা বেশি হয়ে যাচ্ছে বা লেয়ার বেশি হয়ে যাচ্ছে, এটা আমাদের প্র্যাকটিক্যালি পসিবল না। তখন আমার চাইলে যদি আমি কি করতে পারি, সেটা আমি ওই জায়গায় মুভমেন্টে কমায় আমি সাপোর্টে নিয়ে গেলাম। ওই জায়গায় আমাদের রড কম লাগলো, সাপোর্টে গিয়ে সাপোর্টে রডটা তখন বাড়বে। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের আহ বিএনপিসি তো ওভাবে ওভাবে পার্টিকুলারলি অ্যালাউ করে না, খুব বেশি কথা বলাও নাই। কিন্তু এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, ইএন কোডে একদম খুব ভালোভাবে আছে এবং এসিআই তেও আছে। আমরা ম্যাক্সিমাম হচ্ছে আমরা 30% পর্যন্ত মুভমেন্ট আবার সে রেজিস্ট্রি অ্যালাউ করে, 30% পর্যন্ত। বিভিন্ন কেসে কম হতে পারে, বেশি হতে পারে, তো ম্যাক্সিমাম 30% পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা। তো রেজিস্ট্রি করতে হলে শর্ত হচ্ছে, শর্ত আছে যে আমি তো ডিজাইন করলাম, ঠিক আছে, কিন্তু সে যদি এমন হয় হিঞ্জ ফর্ম করার সাথে সাথে সে ওই জায়গায় সে কলাপস করে গেল, সে মানে রোটেট করতে পারলো না, তাকে মোমেন্ট, আমি যদি এই স্লাইডে আসি, এটা, তো এটা যদি এইখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের সাপোর্ট থেকে মিড স্প্যানে মোমেন্ট কি হচ্ছে, রিডিস্ট্রিবিউট হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে, তো সেটা তখনই করতে পারবে যখন কি হবে, এই সাপোর্ট সে সে ধরে রাখতে পারবে বা রোটেট রোটেট করতে পারবে। যেটা হচ্ছে মেইন মেইন ই হচ্ছে রোটেশন ক্যাপাসিটি। এই জায়গায় কি হতে হবে, হচ্ছে আমাদের রোটেশন ক্যাপাসিটি এনাফ হতে হবে। ঠিক আছে? যদি এমন হয় যে, রোটেশন ক্যাপাসিটি এনাফ হলে তো ওটা আবার ফিক্স সাপোর্ট থাকবে না, মানে একটা পিন টাইপ বা রোলার টাইপ হয়ে যাবে সাপোর্ট। হ্যাঁ, সেটা সেটা পিন হয়ে যাচ্ছে। সে তো যখনই সে ইল করলো বা হিঞ্জ ফর্ম করলো তখন সে পিনই হয়ে গেছে, তাই না? সে ওটা করবেই। সে হিঞ্জ ফর্ম আগে না, হিঞ্জ ফর্ম করার পরে, হিঞ্জ ফর্ম করার পরে যখন সে এখানে হিঞ্জ ফর্ম করলো, হিঞ্জটা সে তাকে ধরে রাখতে হবে। এমন যদি হয় যে ইল করে গেল, ইল করার পরপরই যদি রেনফোর্সমেন্টে রাপচার হয়ে যায়, ফ্র্যাকচার হয়ে যায়, তখন কিন্তু সে আর ওই সাপোর্ট আর ধরে রাখতে পারতেছে না। কিন্তু তাহলে কি কি হতে হবে আমাদের, ওই ওই জয়েন্টে সে রোটেট করতে পারতে হবে। আমার তো স্টিল স্টিল পারে, ধরে নিয়ে আমার স্টিল পারে, স্টিল সব জায়গায় রড আছে। কিন্তু কংক্রিটের ক্ষেত্রে যদি এমন হয় যে যেহেতু এবং রেনফোর্সমেন্ট এবং কংক্রিট আছে, কংক্রিট তো ব্রিটল ম্যাটেরিয়াল, সে ক্যাপাসিটি তো অলমোস্ট নাই। তো বেসিক্যালি রডকে তাকে ধরে রাখতে হবে। তো এমন হয় যে রডটা রোটেট করতে পারতেছে, ধরে রাখতে পারতেছে আপ টু এই পয়েন্টে ইল ফর্ম করা পর্যন্ত। ঠিক আছে? তখনই আমরা এই ডিজাইন আমরা অ্যালাউ করবো যে সে 30% মতো সে সে মোমেন্ট আমরা এই সাপোর্ট থেকে নিয়ে আসে ডিজাইন করতে পারবো, বা এই সাপোর্ট থেকে নিয়ে আমরা ডিজাইন করতে পারবো। ঠিক আছে? এটা এটা হচ্ছে আমাদের বেসিক্যালি মোমেন্ট রিডিস্ট্রিবিউশন। আচ্ছা। তো আহ আমার বেসিক্যালি পিএইচডি থিসিস ছিল এটার উপরে। আমি যদি আমার পেপারটা বা দেখাই, তো রেইনফোর্স কংক্রিটের জন্য আমার কাজটা যে ছিল ওই জায়গায় রোটেশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমি স্টিল ফাইবার ইউজ করেছিলাম। ঠিক আছে? তো স্টিল ফাইবার ইউজ করে আমার কাজটা ছিল হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন অ্যান্ড পোস্ট পিক বিহেভিয়ার অফ স্টিল ফাইবার রেইনফোর্স কংক্রিট রিজার্ভ মেম্বার। তো আমার কাজটা ছিল যে রেইনফোর্স কংক্রিট যেহেতু আছেই, তো স্টিল ফাইবার দিলে কি হয়, সাপোর্টের ক্যাপাসিটি বাড়ে, সাপোর্ট বা মিড স্প্যানে যেটা হয় সেটা বাড়ে, সেটা সেটা চেক করা, সেটা কতদূর বিভিন্ন কোডে অ্যালাউ করে, কি কত কত অ্যালাউ করে সেটার উপর বেস করে। তো গ্রাফ তোমাদের দেখাই। সো এই যে ডট যেটা মানে হচ্ছে, আচ্ছা এটা এটা দেখলে এটা বুঝবা না।
আমার হচ্ছে 8 মিটার লম্বা লম্বা বিম ছিল। মিটার মানে কয় ফিট? তো আমাদের একটা বিল্ডিং হাইট কত? 3 মিটার, তাই না? 3 মিটার, একটু বেশি। তো 8 মিটার হচ্ছে প্লাস অ্যাপ্রক্সিমেটলি 26 ফিট বা 25 ফিট যদি বলি। তো একদম ফুল সাইজ বিম, 8 মিটার লম্বা বিম। তো এখানে সেভাবে ডিজাইন করা ছিল যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের পজিটিভ মোমেন্ট হবে, কোনো ক্ষেত্রে নেগেটিভ হবে। তো এটা ছিল হচ্ছে আমরা ছিল +-30, তার মানে নেগেটিভ মোমেন্ট ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এখানে লটটা বেশি আছে। এখানে যেমন 128 বার, এই 8 বার। আগে ছিল হচ্ছে দুইটা 20 ছিল আর একটা এক্সট্রা 28 আছে। 2 n 20 কন্টিনিউয়াস, সাথে এখানে ছিল একটা এক্সট্রা বার ছিল, মানে এখানে ক্যাপাসিটি বেশি। আর এখানে বটমে হচ্ছে 2 n 20। তার মানে এখানে হচ্ছে কি হবে, আহ, ই থেকে মিড স্প্যান থেকে সাপোর্টে যাবে। ঠিক আছে। আর আমি ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত চেক চেক করা হয়েছিল, মানে 30% ম্যাক্সিমাম যায়, যেহেতু 30 করা ছিল। আর এখানে হচ্ছে উল্টা, এখানে এখানে 2 n 20 বার, আর বটমে ছিল 1 n 20 এক্সট্রা বার অ্যাড করা ছিল। তার মানে এখানে হচ্ছে আমাদের মিড স্প্যানের মুভমেন্ট ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। তার মানে সাপোর্ট, মিড স্প্যানে সাপোর্ট আগে হিচ ফর্ম করবে, পরে হচ্ছে আমাদের মুভমেন্টটা মিড স্প্যানে আসবে। এটা হচ্ছে আমি যে ফাইবারটা আমি ইউজ করেছিলাম, এটা আমাদের 5D ফাইবার বলে। 5D মানে হচ্ছে 5টা বেন্ড। এখানে হচ্ছে বেন্ড 1, 2, 3, 4, 5, ঠিক আছে। 5টা বেন্ড, 1, 2, 3, 4, 5, এটা বলে 5D ফাইবার বলে। এটা ছিল আমার স্যাম্পলটা। আর টিপিক্যালি ফাইবার দিলে আমাদের ভাইব্রেশনটা ইন্টারনালি করা যায় না, বা যে ভাইব্রেটর দিয়ে আমরা করি সেটা করা যায় না। তো এক্সটার্নাল ভাইব্রেটর লাগানো ছিল ভাইব্রেশন করার জন্য। তো এই পুরা পুরা জিনিসটাই আমাকে নিজে কাজ করতেছে, প্রায় লেবারের মতো কাজ করে এই আহ, মানে এই করা রড, এই যে কেজিং তৈরি করা সব নিজেকে করতে হয়েছে। ফর্মওয়ার্কটা ল্যাবে স্টাফ হেল্প করছে। তারপর ড্রিলিং করা থেকে শুরু করে মানে যতটুকু করা সবই নিজেকে করতে হয়েছে। তোমরা যখন বাইরে পিএইচডি করতে যাবা, মোটামুটি প্রিপেয়ার থাকবা যে ল্যাবে কাজ সবই নিজে করতে হবে। আমাদের নর্মালি তো বই যে ল্যাবে কাজ করলে বলে যে আমাদের ল্যাবে যে যারা আছে স্টাফরা হেল্প করে বা ই করে, লেবার পাওয়া যায়, কিন্তু বাইরে সেটা না পাওয়া যায় না, সব কাজ নিজেকে করতে হয়। আচ্ছা, কিছু ডকবোন টেস্ট করা ছিল। ডকবোন, এটাকে বলে ডকবোন স্পেসিমেন। এটা নর্মালি ফাইবার দিলে তার মানে ডিরেক্ট টেন্সাইল স্ট্রেস বা স্ট্রেন্থ বের করার জন্য এটা করা হয়। প্রিজম টেস্ট করা হয়েছিল। তো খেয়াল করবা, স্টিল ফাইবার দিলে আমাদের ফ্লেক্সার ক্যাপাসিটি অনেক অনেক বাড়ে। নর্মাল কংক্রিটে এখানে গিয়ে সে পড়ে যাচ্ছে, আর ফাইবার দিলে 30 কেজি পার মিটার কিউব, আর আসলে 60 কেজি মানে মিটার কিউব। তো এটা মানে সেটা এখানে তো কংক্রিট ক্রাশ করে যাচ্ছে, তার ফাইবার ধরে রাখে। ধরে রাখার পর আর অনেক দূর পর্যন্ত সে এটা বাড়া মানে হচ্ছে ডাক্তারিটি বাড়া। তার মানে ওই জায়গায় কি তার ক্যাপাসিটি বাড়তেছে, মানে রোটেশন ক্যাপাসিটি বাড়তেছে। নর্মাল কংক্রিট কি হয়ে যাচ্ছে, ফ্র্যাকচার, সে কিন্তু ব্রিটল ম্যাটেরিয়াল। যখন তুমি ফাইবার দিচ্ছ সে কিন্তু তার কিছুটা ডাক্তারিটি অ্যাচিভ করে, কারণ সেখানে সে ফ্র্যাকচার না করে বা ব্রেক না করে সে অনেক দূর পর্যন্ত সে মানে যেতে পারে। তো এটাই তার রোটেশন ক্যাপাসিটি, এটাই তাকে সে ওই মোমেন্ট হেল্প করে। এটা ছিল আমার সেই বিমটা, এবং টেস্ট সেটআপটা ছিল আমাদের 2 পয়েন্ট, মানে লোডিং ছিল, মানে দুইটা স্প্যানের মাঝখানে লোড দেওয়া ছিল। সেটা এটা ছিল লোড মাপার জন্য। এটা হচ্ছে আমাদের হিন্স, সরি, রোলার সাপোর্ট। মাঝখানে ছিল হিন্স সাপোর্ট। এটা এটা আমার যে সেট আপ। তো এখানে হিন্স সাপোর্ট ছিল, সরি, রোলার সাপোর্ট, হিন্স সাপোর্ট, রোলার সাপোর্ট। এলবিডি ডিফ্লেকশন মাপার জন্য, কংক্রিটের স্ট্রেন মাপার জন্য ছিল হচ্ছে আমাদের স্ট্রেন গজ। আর এখানে স্ট্রেন গজ ছিল হচ্ছে আমাদের রিনফোর্সমেন্টের করে, রডের হচ্ছে আমাদের স্ট্রেন মাপার জন্য। আর হচ্ছে আর এটা হচ্ছে কংক্রিটের স্ট্রেন মাপার জন্য ছিল হচ্ছে ডিম্যাক বলে। এটা এটা হচ্ছে কিছু পয়েন্ট থাকে, সে পয়েন্ট ম্যানুয়ালি আমাদের স্ট্রেন মাপা যায়। এটা আচ্ছা, এই পয়েন্টগুলোতে আগে আগে ফিক্স থাকে। এই পয়েন্টগুলোতে যে কিছু কিছু এই যে দেখবা গর্তের মতো আছে। ইনিশিয়াল লেন্থ তুমি জানো, পরে তুমি যত যত বাড়বে বা কমবে তখন সেটা সেটা দিয়ে তুমি এটাতে স্ট্রেন কতটুকু বাড়তেছে কমতেছে সেটা সেটা মাপা যায়। প্লাস হচ্ছে আমাদের ক্র্যাক মাপার জন্য, এটা হচ্ছে ক্র্যাক মাপার জন্য ক্র্যাক, এই জিনিসটা মানে পাই শেপে এটা হচ্ছে ক্র্যাক মাপে। এটা মুখটা যত বড় হবে সে ক্র্যাক তত বেশি মেজার করতে পারবে, ক্র্যাক এটা পাবে। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রিফোর্সমেন্ট আসছে মাপার জন্য আমাকে
আমাদেরকে আগে রিইনফোর্সমেন্ট কি করতে হয়, পলিশ করতে হয় স্ট্রেন পাওয়ার জন্য। এটা নর্মালি রাফ থাকে, রাফে স্ট্রেন আসে না, ভালো আসে না বা ভুল আসে। তো এটাকে পলিশ করে তার উপরে হচ্ছে আবার আবার মানে যাতে পানি না ঢুকে, পানি না জন্য সিলিকন জেল ইউজ করা হয় যাতে এটা নষ্ট না হয়ে যায় পানিতে। তো সেটা আগে থেকে লাগানো ছিল। মোটামুটি আমার সাপোর্টে 3টা বা 5টা, এখানে মানে 5টা মতো আছে, এদিকে 1 2 3 5টা, ঠিক আছে, স্ট্রেন রাখার জন্য। এটা হচ্ছে টেস্ট করার পরে আমাদের কোন সাপোর্টে মানে ডিফ্লেকশন কতটুকু। দুইটা সাপোর্ট খেয়াল করো, কিন্তু দুই সাপোর্ট কিন্তু একই সাথে খেতে হচ্ছে না, খেয়াল করছো? এই যে এখানে ইস্ট স্প্যানে অনেক দূর যাচ্ছে, ওয়েস্ট স্প্যানে কম যাচ্ছে। তার মানে কি কোনখানে হিঞ্চ ফর্ম করছে, ইস্টে না ওয়েস্টে? আমাদের টু স্প্যান, আমারটা ছিল টু স্প্যান বিম। তো টু স্প্যান বিমে দুটা স্প্যান কিন্তু একই সাথে আমার আমার হিঞ্চ ফর্ম করবে না, ঠিক আছে? যে কোনো স্যার একটা ওয়েস্টার স্প্যান স্প্যানে আগে করছে মনে ওয়েস্ট স্প্যান আগে করে নাই, ইস্টে আগে করছে। যেখানে ডিফ্লেকশন বেশি সেখানে হিঞ্চ ফর্ম করছে, ঠিক আছে, ইস্টে করছে, ঠিক আছে। মানে মেইন হিঞ্চটা ফর্ম করছে ইস্টে, যেহেতু এখানে হিঞ্চ ফর্ম ফর্ম করছে, এখানে কি হচ্ছে, ডিফ্লেকশন বেশি, সে আগে ডিফ্লেক্ট করে যাচ্ছে, হিঞ্চ ফর্ম করে সে ডিফ্লেক্ট। কিন্তু ওয়েস্টে হিঞ্চটা ফর্ম করছে, কিন্তু ইস্টটা মোর ক্রিটিক্যাল ছিল। সেখানে হচ্ছে এখানে ইল্ড করছে, কিন্তু এরপরে মানে ওয়েস্ট ইস্টটা মোর ডমিনেন্ট, মানে ওখানে আমাদের ডিফ্লেকশন আস্তে আস্তে বেশি বেশি বাড়ছে। এখানে হচ্ছে উল্টা, এখানে আবার ওয়েস্টে আবার ডমিনেন্ট হয়েছে, ঠিক আছে। এখানে যেমন আমার ওয়েস্টে ডমিনেন্ট। সো এটা হচ্ছে ডিপেন্ড করে আমাদের কংক্রিট, আমার একটা ম্যাটেরিয়াল, তুমি আসলে কনফার্ম বলতে পারবে না সে আসলে কি কোন বিহেভ করবে, কারণ ওখানে কিন্তু আমাদের হোমোজিনিয়াস না। যদি আমরা ধরে নিই হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস আসলে না। বিভিন্ন পোর্শনে আমাদের ম্যাটেরিয়াল ডিফারেন্ট থাকতে পারে, প্লাস যেহেতু ফাইবার ছিল, কোন জায়গায় ফাইবার বেশি পড়তে পারে, কম পড়তে পারে। যেখানে ফাইবার বেশি ছিল তার ক্যাপাসিটি বেশি, যেখানে ফাইবার কম তার ক্যাপাসিটি কম। তো তার উপর বেস করে আমাদের কোনো জায়গায় আগে করছে, কোনো জায়গায় পরে করছে। আচ্ছা, তাহলে এখন খেয়াল একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমাদের যে স্ট্রেন গেজ বললাম, স্ট্রেন গেজ আমাদের রিনফোর্সমেন্টের জন্য। তো এই যে এটা ছিল এই যে গ্রিন হচ্ছে আমাদের ইস্ট ইস্ট মিড স্প্যান, আর এটা ওয়েস্ট মিড স্প্যান, গ্রিন আর ব্লুটা। আর রেডটা হচ্ছে মানে সাপোর্টে। তাহলে কি হলো খেয়াল করো, সাপোর্ট এখানে কিন্তু কি করলো আমাদের ইস্ট ওয়েস্টে বা মিড স্প্যান আগে হিঞ্জ ফর্ম করলো, যেটা আমার সেভাবে ডিজাইন করা ছিল। সে মাঝখানে হিঞ্জ ফর্ম করবে, করে আমাদের পরে গিয়ে আমাদের সাপোর্টে যাবে, যেটা ছিল মিড স্প্যান থেকে সাপোর্টের ডিস্ট্রিবিউশন। তাহলে এই যে সাপোর্ট কিন্তু পরে আসতেছে রেডটা। তাহলে পরে তারপরে এখানে কি হচ্ছে, ফর্মেশন অফ হিঞ্জ ইন্টার সাপোর্ট, এখানে ফর্মেশন হিঞ্জ মিড সাপোর্ট। মিড স্প্যান আগে ফর্ম করলো, করে গিয়ে সে এটা কি সাপোর্টে পরে গেল। আর উল্টা যেটা হয় সেটা হচ্ছে রেডটা আগে আসবে, আহ এখানে সব 30, -30, +30 পরে আসতেছে, পরে পরে আসবে। তো এখানে 3টা ছিল ফাইবার ডিফারেন্ট। এটা 0 0 মানে হচ্ছে একদম প্লেন কংক্রিট, ফাইবার ছিল না। আর 30 হচ্ছে এটা 36, 35, 35 ডিস্ট্রিবিউশনটা। আচ্ছা, এখানে খেয়াল করো, এই যে এটা সে ক্র্যাক করে গেছে। এখানে কিন্তু ছবিতে বোঝা যাচ্ছে ওখানে কিন্তু অতটা ক্র্যাক করে নাই। তো এখানে এই সাপোর্টটা ইস্টে সে আগে ক্র্যাক করলো, মানে মিড স্প্যানে যদি আগে হিঞ্জ ফর্ম করার কথা, মিড স্প্যানের মধ্যেও ওয়েস্ট হচ্ছে ইস্ট ইস্ট আগে ফর্ম করছে, কারণ এখানে হয়তো উইকনেস বেশি ছিল। আগে হিঞ্জ ফর্ম করলো, করে গিয়ে সে তারপরে সাপোর্ট এবং সেকেন্ড ফর্মেশন সাপোর্ট হয়েছে। আচ্ছা, কিছু ক্ষেত্রে শেয়ার ফিলারটাও আসছে আমার ক্ষেত্রে শেয়ার ফিলার ছিল একটা। আচ্ছা, তো ওটা ছিল হচ্ছে আমাদের কি আহ আহ এটা, তাই না? আর এটা হচ্ছে এটা হচ্ছে পয়েন্টটা +30 জন্য, মানে এই থেকে সাপোর্ট থেকে মিড স্প্যানে যাচ্ছে, ঠিক আছে। এখানেও কিছু রেড ব্লু, যেটা আগে মানে উইক ছিল, উইকনেস ছিল, সেখানে আগে হচ্ছে, এখানে এটা ব্লুটা আগে, এখানে রেডটা, ব্লুটা আগে মানে মোর ক্রিটিক্যাল ফর্ম করছে, এখানে রেডটা মোর ক্রিটিক্যাল। এটা এখানে উল্টা, যেটা বলতেছিলাম ওই যে রেডটা, এখানে খেয়াল করো, সাপোর্ট আগে ফর্ম করতেছে, সাপোর্টে হিঞ্জ মানে হিঞ্জ ফর্ম করলে পরে গিয়ে হচ্ছে আমাদের, পরে হচ্ছে আমাদের এখানে এখানে আসলো, মিড স্প্যানে আসলো, ঠিক আছে। তাহলে সাপোর্টের ক্যাপাসিটি কিন্তু সে এই 200-তে সে ফেল করে যাচ্ছে সাপোর্টের ক্যাপাসিটি। এরপরেও এই বাকি লোডটা কই যাচ্ছে, বাকি লোডটা যাচ্ছে মিড স্প্যানে। তখন এই লোডটা 200-তে পর থেকে এই যে 40 বা 250 মধ্যে গেল, তার জন্য এই যে মুভমেন্ট সে ডিস্ট্রিবিউট করে আমাদের, সে আমাদের তখন হচ্ছে আমাদের ওই যে মিড স্প্যানে হিঞ্জটা ফর্ম করলো। তাহলে এখানে হচ্ছে আগে সাপোর্টে, পরে গিয়ে হচ্ছে আমাদের। তো এটা এটা কিন্তু আমার মানে থিওরিটিক্যালি আমরা জানি, কিন্তু এটা কিন্তু ওই যে তারপরে স্ট্রেন গেজ থেকে কিন্তু সেই আমরা মেজারমেন্টটা পাইছি, ঠিক আছে।
স্ট্রেন গেজ দেওয়ার পরে স্ট্রেন গেজে কোথায় কত স্ট্রেন আসতেছে সেটা দিয়ে মাপে দেখা গেছে যে আসলে এটা হচ্ছে, এবং সে কিন্তু ধরে রাখতেছে, এমন না সে পড়ে যাচ্ছে, এখানে কিন্তু সে খেয়াল করো এত স্ট্রেন যাওয়ার পরেও কিন্তু সে ধরে আছে। বা এখানে যদি আমি ডিফ্লেকশন যাই, প্লাস হচ্ছে এই যে 50 মিলিমিটার যাচ্ছে, তার মানে কি হচ্ছে তার, সে কিন্তু হিট ফর্ম করতে দিচ্ছে, মিড স্প্যানে ফর্ম করলো, পরে যে সাপোর্টে যে মোমেন্ট যাচ্ছে সে কিন্তু হিট ফর্ম করতে দিচ্ছে। এমন না যে সে মিড স্প্যানে ফর্ম করে সে ফেল করে যাচ্ছে, সে কিন্তু তার এনাফ রোটেশন ক্যাপাসিটি আছে বলে কিন্তু সে মিড স্প্যানের পরে সাপোর্টে হিটটা আমাকে ফর্ম করতে পারতেছে। আচ্ছা, এই যে প্রথম ক্র্যাকিং, প্রথম হচ্ছে ক্র্যাকিং পয়েন্টটা যদি টেস্ট করে থাকে তোমার দেখবা লোড ডিফ্লেকশন কার্ভে আমরা যে থিওরি পড়ে আসছি তিনটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে এইটা একটু ভালো বোঝা যায়, এটা বা উপরে যদি বলি, এখানে ক্র্যাকটা করে। আগে আগে শুধু ইলাস্টিক ছিল, ইলাস্টিক যখন সে ক্র্যাক করলো, সে ইলাস্টিক কি আছে দেখি এখন কি হচ্ছে, তার ক্র্যাক করার কারণে তার স্টিফনেস কমে যাচ্ছে, ওই পোর্শনটুকু বাদ চলে যাচ্ছে। তারপর কি হবে, সে তার এতে স্টিফনেস কম, ডিফ্লেকশন বেশি, তার মানে এই পয়েন্টের পর থেকে তার ডিফ্লেকশন স্লোপটা কিন্তু আগে ছিল খাড়া ছিল, খাড়া এই পর্যন্ত যেত, এখন কি হচ্ছে স্লোপটা চেঞ্জ হয়ে গেছে। যাওয়ার পর পরে একসময় গিয়ে সে ইল করবে, এই জায়গায় ইল করলো, ইল করার পরে পরে কি হচ্ছে আমাদের সেকেন্ড ইল হবে, এবং পরে গিয়ে ফাইনাল রাপচার, রাপচার হয়ে সেখানে ফেল করবে। তো এই কেসগুলোতে কিন্তু আমি ওই যে রাপচার মধ্যে যাই নাই। আমার যেহেতু ফার্স্ট টেস্ট সেট ছিল, তো আমাদের টার্গেট ছিল 50 মধ্যে দেখা দেখা, চাইলে হয়তো অত আরো যাওয়া যেত, কিন্তু আমরা 50 কে স্টপ করে দিচ্ছি। তো এই বেশি আমরা যাইনি, যেহেতু আমাদের অত আর বেশি টাকা ছিল না। ঠিক আছে, পরে কিন্তু স্ল্যাবের ক্ষেত্রে আমরা সেটা করছি, স্ল্যাবের ক্ষেত্রে একদম রাপচার মধ্যে যাওয়া হয়েছে। তো এটা ছিল আমাদের বিমের বিমের টেস্টিংটা। তো ক্র্যাকিং লোড ডিফ্লেকশন, ফার্স্ট ইলের লোড ডিফ্লেকশন, সেকেন্ড ইলের ডিফ্লেকশন, সেকেন্ড ইলের পরে কিন্তু পরে পিক পর্যন্ত আরো বাড়তেছে। কেন বাড়তেছে বলতে পারবা? ফার্স্ট ইল করলো, সেকেন্ড ইল করলো, তারপরে কিন্তু পিকে বাড়তেছে। তো কেন বাড়তেছে? 207 কিন্তু সেকেন্ড ইল হয়ে গেছে, তারপরেও কিন্তু সে 244 পর্যন্ত গেছে। তো ওটা বেসিক্যালি আমাদের রিফোর্সমেন্টের হার্ডেনিং পার্টটুকু। তো আমরা কিন্তু রিফোর্সমেন্ট আমরা কি ধরে নিচ্ছি, আমাদের ধরে নিচ্ছি ইলাস্টিক পারফেক্ট প্লাস্টিক বাইলিনিয়ার। আসলে কি যেটা হয় সেটা কিন্তু বাইলিনিয়ার, কিন্তু কি ইলাস্টিকের পরে হার্ডেনিং হয়। ঠিক আছে, ইলের পরে হার্ডেনিং হয়ে সে আরো মোটামুটি 15 থেকে 20% এক্সট্রা লোড নিতে পারে। তো এই পার্টটা সেটা ইল করলো, পরে গিয়ে আমাদের সেই পিকচার পর্যন্ত গিয়ে সে হার্ডেনিং পার্টটুকু নিচ্ছে, নিয়ে আরো এক্সট্রা, এবং ডিজাইন করতেছে 210 ধরে ডিজাইন করতেছি, কিন্তু ক্যাপাসিটি কিন্তু আরো বেশি, চাইলে কিন্তু আমরা সেটা ধরে আমরা ডিজাইন করতে পারি। এই যদি আমরা গ্রাফে আমরা দেখি, এখানে খেয়াল করো, এখানে ক্র্যাক করলো, সার্কেল গুলো হচ্ছে ক্র্যাকিং, ক্র্যাক করার পরে এই যে ফার্স্ট ইল্টটা, এটা হচ্ছে ফার্স্ট ইল্ট ট্রায়াঙ্গেল, সেকেন্ড ইল্টটা হচ্ছে উল্টা ট্রায়াঙ্গেলটা, সেকেন্ড ইল্ট এখানে করলো, করে গিয়ে এইখানে গিয়ে তার পিক রিচ করলো, করার পরে আবার একটু এখানে পিক আসছে, পরে একটু একটু কমে গেছে। ঠিক আছে, রাপচার মধ্যে যায় না। এরপর থেকে সে রডের ডায়মিনে কমা শুরু করছে, করে এক সময় সে রাপচার করে। তো এই পিকের পরে কি হয়, পিকের পরে হচ্ছে ওই যে রডের ডায়মিটা আস্তে আস্তে কমা শুরু করে, ডায়মিটা কমা শুরু করে, তার ক্যাপাসিটি কমতেছে, তখন কিন্তু একটু ফল করে। ঠিক আছে, আর পিকের পর একটু ফল করতে একসময় কি হয়, রাপচারটা হয়। এটা হচ্ছে এটা এটা হচ্ছে সেকেন্ড কেস সিনারিও, যে এখানে বিভিন্ন কেসে যেটা হচ্ছে। তো আমার টার্গেট ছিল 40 পর্যন্ত, তারপর আমি 50 পর্যন্ত আমার যাওয়া হয়েছে। তো আমাদের সেই টার্গেটটা আমার অ্যাচিভ করে গেছে। ঠিক আছে। আচ্ছা, যদি আমি ক্র্যাকিং দেখি, তো ক্র্যাকিংটা ছিল এরকম, সাপোর্টে সবাই স্বাভাবিক, আমাদের ফ্লেক্সার ক্র্যাক, পরে ফ্লেক্সার শিয়ার ক্র্যাক। এটা ইনিশিয়ালি এই যে ক্র্যাকটা হচ্ছে ফ্লেক্সার শুরু হয়, পরে কি হচ্ছে সে শিয়ারে কনভার্ট হয়। ঠিক আছে, আর এখানে এইগুলা পুরো ফ্লেক্সারই ক্র্যাক। আর হচ্ছে আহ এটা শিয়ার ফেলা ছিল, এটা সাপোর্টে ক্র্যাক গুলা। আর মিড স্প্যানে হচ্ছে এরকম, মিড স্প্যানের মধ্যে সবগুলোকে ফ্লেক্সার ক্র্যাক। ঠিক আছে, কিছু দূর গেলে শিয়ার কিছুটা আছে, মেনলি হচ্ছে আমাদের ফ্লেক্সার ক্র্যাক গুলো। গ্র্যাকুইট আমার ছিল, গ্র্যাকুইটটা সে কতটুকু গেছে, কোন সাপোর্টে কত গ্র্যাকুইট হচ্ছে সেটাও আছে। কার্ভেচার যে আমি বললাম, কার্ভেচার হচ্ছে ওই যে কিটে কতটুকু স্ট্রেন হচ্ছে সেখান থেকে কার্ভেচার মাপা হয়েছে। তো এই পর্যন্ত ছিল ইলাস্টিক, ইলাস্টিক থাকার পর সে আস্তে আস্তে সে কার্ভেচার মানে হচ্ছে রোটেশন, কার্ভেচার হচ্ছে একটা হচ্ছে ডাক্টাইলিটি, ডাক্টাইলিটি মানে হচ্ছে ডিফ্লেকশন কত দেওয়া যাচ্ছে। ঠিক আছে, এই যে ডিফ্লেকশন যেটা আমরা বললাম, এই যে ডিফ্লেকশন ইল্ডের পরে সে কতটুকু যাচ্ছে সেটা হচ্ছে তার ডাক্টাইলিটি, ডিফ্লেকশন মাপে। ঠিক আছে, আর কার্ভেচার হচ্ছে কতটুকু সে রোটেট করতেছে। এই সাপোর্টে আমার যে ইয়ে পয়েন্ট গুলো ছিল ছিলাম যে তোমাদের,
এই পয়েন্টগুলা, যেমন এখানে কত সে রোটেট করতেছে, রোটেশন হচ্ছে সেটা তার কার্ভেচার। ঠিক আছে, তো কার্ভেচারও আমার যখন মেজার করা হয়েছে দেখা গেছে যে ইল্ডের পরে সে সে রোটেট করতে পারতেছে, করতেছে। ঠিক আছে, যে এখানে হিঞ্জ ফর্ম করতেছে, ফার্স্ট হিঞ্জ করার পর সে আরো কার্ভেচার সে সে ধরে আছে। ঠিক আছে, এখানে যেহেতু ইনিশিয়ালি এখানে হিঞ্জ ফর্ম করে গেছে, এখানে আর এরপরে যায় নাই, যদি যেত থিওরিটিক্যালি গেলে কত যেত সেটা, আর এখানে যেহেতু গেছে, যেহেতু একটা হিঞ্জ সেকেন্ড হিঞ্জ ফর্ম এখানে আছে, এখানে গেল সেটা এরকম। আচ্ছা, এখানে এখানে উল্টা, এখানে হচ্ছে মিড স্প্যানে হিঞ্জ এখানে, আর পরে এই যে এখানে হচ্ছে ফর্ম সব এগুলা পরে যাচ্ছে। ঠিক আছে, আর আরো আরো বাড়তেছে, মানে সেকেন্ড হিঞ্জ যেখানে ফর্ম করলো সেটা হচ্ছে মুভমেন্ট ডিস্ট্রিবিউশন, কত মুভমেন্ট ডিস্ট্রিবিউট করতে হয় সেটা 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 থিওরিটিক্যালি করা হয়েছে। এটা 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 হচ্ছে যদি সে থিওরিটিক্যালি লিনিয়ার ইলাস্টিক হতো, যদি হতো এই যে ব্ল্যাকটা সেই লাইনটা। ঠিক আছে, এই পর্যন্ত সে মোমেন্ট রিডিস্ট্রিবিউট করতেছে, সে আস্তে আস্তে কি হবে, লাইন থেকে সে ডেভিয়েট হবে, কত করতেছে একসময় ইল্ডে, মানে ইনিশিয়ালি হবে অল্প হবে, ইল্ডে পরে খেয়াল করে এই জায়গায় পড়তে কিন্তু বেশি ডেভিয়েশন বেশি, মানে এখানে হচ্ছে তার মানে সেকেন্ড হিঞ্জটা মানে ফার্স্ট হিঞ্জ ফর্ম করলো, ফর্ম করার পর সে মোমেন্টটা সে রিডিস্ট্রিবিউট করলো। এখানে দেখো খেয়াল করো, এখানে সে হিঞ্জ ফর্ম করলো, এখানে স্লোপটা বেশি করলো, এখানে আবার এখান থেকে হিঞ্জ ফর্ম করলো এখান থেকে। এই যে এখানে ডিভিশন হচ্ছে ক্র্যাকিং এর জন্য, ক্র্যাক যদি করতেছে তার কিছু স্ট্রেস কমতেছে, কমে যাওয়ার কারণে সেটা সে মোমেন্ট সে ইনিশিয়ালিও সে রিডিস্ট্রিবিউট করে, ইনিশিয়ালিও সে হিঞ্জ ফর্মকে আগে সেটা মোমেন্ট সে রিডিস্ট্রিবিউট করে বেসিক্যালি ক্র্যাকিং এর জন্য, স্টিফনেস সে বাটনে পাচ্ছে তার জন্য করে। আর ফাইনালি যেটা হয় সেটা ইলিং এর পরে হয়। এখানে খেয়াল করে এখানে আরো আরো মোট মানে বেশি বোঝা যাচ্ছে, ব্ল্যাকটা হচ্ছে তার লিনিয়ার লিনিয়ার থিওরিটিক্যাল লিনিয়ার ইলাস্টিক, এই লাইনটুকু যাচ্ছে এখানে, এখানে গিয়ে হিঞ্জ ফর্ম করলো, পরে সে ডেভিয়েট করলো, এখানে সে হিঞ্জ ফর্ম করলে পরে মোমেন্টটা সে ডিস্ট্রিবিউট করলো। ঠিক আছে, তো এটা হচ্ছে স্যার মোমেন্ট রিডিস্ট্রিবিউশন। যে খেয়াল করো সে কত পার্সেন্ট করতেছে, যেটা এখানে মাপা হয়েছে, যেটা খেয়াল করো এই যে এখানে ক্র্যাকিং ক্র্যাকিং করলো, লিনিয়ার ছিল ক্র্যাকিং করলো, ইনিশিয়ালি খেয়াল করো সে কিন্তু অলমোস্ট 15-10%, 15% সে কিন্তু কিন্তু ক্র্যাকিং এর পরেই করে, ক্র্যাকিং এর পরে তারপরে ইল ফর্ম করলো, ফার্স্ট হিল, সেকেন্ড হিল ফর্ম করে এখানে ফাইনাল হিল ফর্ম করলো, এখানে খেয়াল করো অলমোস্ট 30%। ঠিক আছে, 30% আছে, একটু একটু বেশি। এটা হচ্ছে এটা মোমেন্ট ডিস্ট্রিবিউশন থিওরি, এটা যেটা হচ্ছে। আর এই যে রেটটা দেখা হচ্ছে সেটা হচ্ছে ইল্ডের পরে কতটুকু, ইল্ডের পরে অলমোস্ট প্রায় 15% করতেছে। এখানে এখানে একই, এখানে হচ্ছে এখানে খেয়াল করো অলমোস্ট 20%-এর মতো, -20%, এখানে হচ্ছে প্লাস প্লাস 15%-এর মতো সে, এটা এটা কিন্তু পুরোটা কিন্তু মানে অ্যাকচুয়াল। ঠিক আছে, এখানে যেমন দুইটা দেখানো ছিল, মানে ট্র্যাকিং এর পড়াশোনা থেকে শুরু করে পুরোটা দেখানো ছিল, এখানে কিন্তু ওটা আসলে বেসিক্যালি ওই যে পরে গ্রাফটা হচ্ছে ইল্ডে পরে কতটুকু, ইল্ডে পরে 15%, 20% সেটা দেখা হয়, এখানে 20% হচ্ছে ইল্ডে পরে, আর এখানে যে এই 12%, 15% ইল্ডের পরে কত পার্সেন্ট সেটা। তো এটা বিম যেমন ছিল পরে স্ল্যাবও স্ল্যাবও করা হয়েছে, বেসিক্যালি একই একই প্যারামিটার ছিল, এখানে অবশ্য ইটা চেঞ্জ করা হয়েছে, ওখানে যেমন 30% মতো ছিল, এখানে কিন্তু একটু ভেরি করে 0%, প্লেন নো ডিস্ট্রিবিউশন, 10%, 20%, 30% দেখা হয়েছে। ঠিক আছে, ফাইবারও সেম ছিল, কিন্তু এটা একটু ভেরিয়েন্ট ছিল, সেখানে কতটুকু করবে সেটা ভেরিয়েন্ট ছিল। ক্লাবের ক্ষেত্রে ইউজ করা হয়েছে 3D ফাইবার, তিনটা পার্ট, 1, 2, 3, তিনটা বেঞ্চ সহ তিনটা পার্ট, 1, 2, 3, 3D বলা হয়। এটা স্ল্যাবের ছিল সেট আপ, কাস্টিং এর সেট আপ। প্লেন কংক্রিট এবং স্টিল ফাইবার রিইনফোর্সড কংক্রিটের যেটা আমাদের পার্থক্য দেখলাম, এখানে প্লেন এখানে গিয়ে সে সেই করে আসছে, ব্রেক ব্রেক করে আপচার করে যাচ্ছে বা হচ্ছে, কিন্তু ফাইবার দিলে যত বেশি ফাইবার দিবে তত বেশি তার কি ডাক্তারিটি আস্তে আস্তে বাড়ে। ঠিক আছে, তত বেশি অনেক অনেক দূর পর্যন্ত যায় সে।
এটা ছিল আমার হচ্ছে স্ল্যাবের টেস্ট সেট আপ। পাই গেজ, পাই ক্র্যাক মাপার জন্য, প্লাস হচ্ছে আমাদের রিনফোর্সমেন্টের স্ট্রেন মাপার জন্য স্ট্রেন গেজ। যেখানে খেয়াল করো স্প্যান ছিল দুইটা, কিন্তু পোস্ট স্প্যানিং কিন্তু সে এখানে গিয়ে সে কিন্তু থেমে গেছে, তার ডিফ্লেকশন বাড়ে না কেন বাড়ে না, ওখানে আর হিঞ্জ ফর্ম করে না। হিঞ্জ ফর্ম করতে আসলে বেসিক্যালি ইস মিড স্প্যানে ফর্ম করছে, এখানে গিয়ে এটা হচ্ছে বলা হচ্ছে এটা এখানে এখানে থেমে গেছে, এখানে কিন্তু আরো ডিফ্লেকশন বাড়তে 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 এখানে গিয়ে এখানে যেহেতু ফুল যাওয়া হয়েছে, এখানে গিয়ে রাপচার হয়েছে, রিনফোর্সমেন্ট রাপচার হয়ে স্যাটেলাইন ফলো করছে। ঠিক আছে? এটা আমরা ফুল ক্যাপাসিটি দেখা হয়েছে এখানে। এটা হচ্ছে স্ট্রেন গেজের মাপ ছিল, স্ট্রেন গেজের জন্য এখানে একদম মানে পুরোপুরি দেখা যাচ্ছে, এখানে কিন্তু এটা এই পার্টটুকু স্ট্রেট, এখানে কিন্তু একদম ক্র্যাক হয়ে গেছে, মানে বিশেপ হয়ে গেছে এখানে এই পার্টটুকু। কারণ আর কি ইস্টে ই করে নাই, আর ওয়েস্টে গিয়ে ফর্ম করছে ইস্টটা। স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু উইডটা বেশি তো আমরা যদি যেখানে আমাদের মানে উইকনেসটা বেশি, সেখানে কিন্তু উইকনেসটা কিন্তু পুরো ছড়াই পড়ে, তাই না? বিমের ক্ষেত্রে কিন্তু এই পার্থক্য খুব বেশি ছিল না, বিমের ক্ষেত্রে কিন্তু খেয়াল করে দেখছি কিনা ডিফ্লেকশন কিন্তু প্রায় অলমোস্ট সেম ছিল, খুব বেশি পার্থক্য ছিল না। কিন্তু স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু এর কিন্তু খুব বেশি আসতেছে, কেন আসতেছে? ওই যে যেহেতু তার উইথটা বেশি, উইথটা বেশি এর কারণে এবং ডেপথটা কম, তো যেখানে উইকনেসটা বেশি সেখানে কিন্তু সে আগে ফেল করে যাচ্ছে, মানে অন্য জায়গায় সে যাওয়ার চান্স পাচ্ছে না। তো এই জন্য স্ল্যাবের ক্ষেত্রে হচ্ছে এই মোর প্রমিনেন্ট, মানে কোন জায়গায় হিট পাম্প করতেছে এবং অন্য স্পেনে করতেছে কিনা সেটা খুব সহজে বলা যায়। এখানে এখানে গিয়ে সেই করেছে, এটা কিন্তু আরো অনেক দূর পর্যন্ত গেছে। এটা কিন্তু এটা মানে এখানে গিয়ে ফেল করছে, এটা হচ্ছে এই জায়গায় খেয়াল করবা, মানে গিজিমিজি, তার মানে হচ্ছে এটা কিন্তু যাচ্ছে কিন্তু এখানে কিন্তু বাড়তেছে না। যখন এখানে রাপচার করলো, এখানে কিন্তু একই সাথে এখানে রাপচার করে একই সাথে সে ফল করে গেছে। যেখানে খেয়াল করো এই যে ইন্টারমিডিয়েটে আগে আগে হিঞ্জ ফর্ম করলো, পরে গিয়ে এখানে ফার্ম ফর্ম করলো, তো এটা বেশি বেশি দূর গেছে ফার্স্ট হিঞ্জ, এটা হচ্ছে সেকেন্ড হিঞ্জ। এটা মনে হচ্ছে এখানে ফার্স্ট হিঞ্জ সাপোর্টে ফর্ম করছে, সেকেন্ড হিঞ্জটা আমাদের মিড স্প্যানে ফর্ম করছে। এটা ক্যাপাসিটি 90-তে, 90 যখন লোড 90 তখন এখানে ফর্ম করলো, লোড যখন 120 তখন এখানে হিঞ্জ ফর্ম করলো। বিভিন্ন ক্যাপাসিটির জন্য যেহেতু যেহেতু অনেক বিভিন্ন ভাগ এই ছিল, 10, 0, 10, 20, 30 বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন রকম ই হচ্ছে, expression হচ্ছে। কি আমরা 10, 20, 30 আমাদের করেছিলাম, 0, 10, 20, 30, তো এটা ইল্ডের পরে কতটুকু, এটা এটা 30% ছিল। আমরা এখানে হচ্ছে তার 20%-এর মতো, তার ইল্ড লাগে 10%-এর মতো ছিল। তো এটা 20%, এখানে 10% মতো করছে, ইল্ড লাগে 10%-এর মতো ছিল। এটা 10%, এখানে প্রায় 5-এর মতো গেছে, 10%-এর মতো এটা। আর খেয়াল করো যেটা জিরো ছিল, 0% সে কিন্তু সে কিছুটা করছে, সেখানে বেসিক্যালি ইল্ডের আগে পরে সে এটা। যে কংক্রিট আসলে বললাম না, কংক্রিটে খুবই মানে ওয়েট বিহেভ করে, মানে একদম তুমি জিরো মানে জিরোই তো, কিন্তু জিরো জিরো না, সে কিছুটা পাওয়া যায়। মানে কংক্রিটের ক্ষেত্রে কোনো জায়গায় উইকনেস বেড়ে যায়, কমে যায়, তুমি ক্যাপাসিটি কিন্তু আসতেছে কি কংক্রিট এবং স্টিল মিলে। তো কংক্রিটের ক্যাপাসিটি যদি কম হয়, তার মানে তুমি ডিজাইন করছো ধরো 40 MPa ধরে, কিন্তু সামহাও ওই জায়গায় তোমার ক্যাপাসিটি কমে গেল 30 হলো, বা ওই জায়গায় ক্যাপাসিটি কংক্রিটের স্ট্রেংথ 50 আসলো, তারপরে ক্যাপাসিটি পার্টিসিপেন্ট নিচ্ছে, তার মানে তুমি আহ, যে 0% ধরে তুমি ডিজাইন করছো, আসলে কিন্তু রিয়েল কেসে কিন্তু 0% না। ঠিক আছে? এই জন্য এটা কিন্তু এমন না যে এটা কিন্তু এই যে 0% জিরো আসার কথা ছিল, সেখানে ওই বেসিক্যালি ওটার জন্য কংক্রিটের ক্যাপাসিটি বেশি কম হওয়ার কারণে, আপনার হওয়ার কারণে সে সে তারপরও এখানে কিন্তু সেটা সে ডিস্ট্রিবিউশন পাওয়া গেছে। এক্ষেত্রে যেমন এটা 5% মতো আসছে, এটা জিরোর জন্য 5% মতো আসছে।
সেগুলো দেখো যে বিভিন্ন জায়গায় যে হচ্ছে এই যে সেম বিম B0 - 30 ইন্টারমিডিয়েট সাপোর্টে কি হচ্ছে, ওয়েস্টে কি হচ্ছে, ইস্টে কি হচ্ছে। ওয়েস্টে খেয়াল করো, ওয়েস্টে হ্যাঁ শেয়ার ক্র্যাক করে গেছে, কিন্তু ইস্টে কিন্তু একই একই বিম, স্প্যান সমান, লোড সমান, দুদিকে সমান, কিন্তু কি হচ্ছে একদিকে হয়তো উইকনেস কম মানে উইকনেস বেশি আসার কারণে এই যে ইস্টে গিয়ে ওয়েস্টে গিয়ে সেখানে শেয়ার ক্র্যাক করে গেছে, করে সে ফেল করছে। তো এটা হচ্ছে এখানে এটা একটা এখানে একই জিনিস। এই যে সেম বিম, মিড স্প্যানে ফার্স্ট হিঞ্জ আর সেকেন্ড হিঞ্জটা হচ্ছে এই যেখানে খেয়াল করো, ওয়েস্টে কিন্তু ক্র্যাকটা বড় হয় না, ইস্টে ক্র্যাকটা দেখো বিশাল ক্র্যাক। তার মানে এখানে হচ্ছে আমাদের ফাইনাল মোর ক্রিটিক্যাল, এই জায়গায় সে হিঞ্জটা ফর্ম করছে, ঠিক আছে, এখানে কিন্তু করে নাই। তো এটা কিন্তু পার্থক্য বোঝা যায় এখানে, যেমন খেয়াল করো ওয়েস্টে, যে ওয়েস্টে ক্র্যাকটা বড়, এখানে হিঞ্জ ফর্ম করছে, এখানে এখানে অত বড় না, বুঝতে পারলে? এখানে কিন্তু এটা ছিল মিড স্প্যান থেকে সাপোর্টে, এই জন্য সাপোর্টের +30, এখানে এই মিড স্প্যানে এইটা বড়, মিড স্প্যানে আমাদের এটা একটা বড়। আচ্ছা, এখানেও একই, যে মিড স্প্যানে একটা বড়, ঠিক আছে, ইস্ট ওয়েস্টে ছোট, বেশি না, স্প্যানে একটা বড়, এখানে যে মিড স্প্যানে একটা বড়, আবার এখানে এটা চেয়ে আবার এটা বড়, আবার এখানে এটিকা। তো এটাই মোটামুটি আমাদের রেনফোর্স কংক্রিটের জন্য আসলে আমরা আহ আগে থেকেই ধরে নেই কত পার্সেন্ট আমি ডিস্ট্রিবিউট করবো, ঠিক আছে, তোমাকে ডিজাইনের জন্য ধরে নিতে হবে। সেটা এমন না যে তুমি ডিজাইন করার পরে কত পার্সেন্ট হচ্ছে সেটা বের করবা, উল্টা, ব্যাকওয়ার্ড। তো তোমাকে ধরে নিতে হবে যে আমি আমার এই বিমটাকে আমি এত% মোমেন্ট ডিস্ট্রিবিউট করবো সাপোর্ট থেকে মিড স্প্যানে বা মিড স্প্যান থেকে সাপোর্টে করবো, সেই ক্যাপাসিটির উপর বেস করে তুমি ডিজাইন করবা, করলে সে রিয়েল কেস সিনারিওতে তখন সেখানে তুমি কম ক্যাপাসিটি দিচ্ছ, সেখানে আগে হিঞ্জ ফর্ম করে পরে গিয়ে বাকি জায়গায় সে সেকেন্ড হিঞ্জটা সেখানে ফর্ম করবে। তো এটাই মোটামুটি আজকে আমাদের যে ফাইনাল টপিকটা ছিল, যে রেইনফোর্স কংক্রিটের মোমেন্ট ডিস্ট্রিবিউশন ফ্রম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, সেটা থেকে আমি শেয়ার করলাম যে আসলে যেটা কি হয় না হয় সেটা মেনশনের জন্য। তো মেনশনতে আসলে আহ, আগে হয়তো আমাদের ডিজাইন করতাম, এই করতাম, এখন আসলে অত ডিজাইন লাগে না, জন্য সিমটা যাচ্ছি না। আর এগুলো আসলে দরকার নেই আপাতত, ঠিক আছে। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। আহ, স্যার আজকে যে টপিকটা, এটা কি এক্সামে তো এখান থেকে মানে কোশ্চেন তো থাকার মতো তো কিছু দেখলাম, না, নাকি বেশি থ্রি ডি আসবে? কনসেপ্টটা মানে মোমেন্ট ডিস্ট্রিবিউশন কি কি হচ্ছে, মানে কোথা কিভাবে হচ্ছে, কত% কিভাবে হচ্ছে সেটা জাস্ট, এছাড়া সবার। সিলেবাস কি স্যার একটু কমানো যায়? সিলেবাস অনেক মানে বড় মনে হচ্ছে আর বাস কি। অলরেডি 3টা টপিক কমে গেছে, সিলেবাস কমই আছে। Just, আচ্ছা। হ্যাঁ, স্যার কোশ্চেন কি থিওরি বললেন স্যার, একটা কোশ্চেন থাকবে আর হচ্ছে যে হ্যাঁ, বাকিগুলা? একটা আমাদের সাব কোশ্চেন থাকবে, তো একটা কোশ্চেনে ধরো 6টা থেকে 5টা হয়, আনসার করতে হবে এরকম। আর ম্যাথের জন্য আহ এরকম থাকবে 6টা থেকে 5টা এরকম হয়তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। তোমরা কি সবাই অ্যাসাইনমেন্ট জমা দিছো? আমি আমি তো একটু সামারি করে, আমি তোমাদের কারা কারা দিছো একটা সামারি করে ফেলবো না, যদি যদি কারো মিসিং হয় যে দিছো কিন্তু আমি সামারিতে নাই, তাহলে আমাকে নোটিফাই করবা, ঠিক আছে, অথবা টিম সাপোর্ট মানে নোটিফাই করবা, টিম সাপোর্ট করলে আমি তো আগে চেক করে নিবো। তো যদি চেক করে দেখি তাদেরটা পাইছি ইয়েস নো দিয়ে রাখবো, পাই নাই। তো যদি কেউ জমা দিয়ে থাকো কিন্তু নো লেখা অনেকে হয়েছে, হচ্ছে স্যার, অনেকে হলো যে টিম সেট দিয়ে ওই টার্ন ইন করতে হয়তো অনেক সময় ভুলে যায় আর কি। হ্যাঁ, না সেটাই, আপনি সমস্যা নাই, আমি চাইলে এখনো দিতে দিতে পারবো, সমস্যা নাই। যদি এমন হয় যে তুমি জমা দিছো কিন্তু আমি আমার আমার নোটে আসে না, ইয়েস নো, তুমি নোট চলে আসছো, তখন আমাকে জানাবো যে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি কিন্তু আমার এটা আসে, ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করলাম তো। সময় তো আছে না, নেক্সট উইকে পরে যে পরীক্ষা, হয়তো গ্যাপও আছে একদিন করে। তো অল দ্য বেস্ট। তো যেটা বললাম, জাস্ট যেগুলো পড়ানো হয়েছে সেগুলাই দেখবা, খুব বেশি কঠিনভাবে চিন্তা করার দরকার নাই, যে প্রবলেমগুলো দেখানো হয়েছে এবং যে প্রবলেমগুলো আমি রেফারেন্স দিলাম যে দেখার জন্য, ওখানে যেভাবে যে যে টাইপে করা স্যার আছে সেটা দেখলেই হবে। আপনার এখানে স্যার ওয়ার্ডে কিছু ইউটিউবের লিংক দেখেছিলাম, সবগুলো কি আমাদের দিয়ে দিয়েছেন নাকি বাকি আছে কোনো? আর হ্যাঁ, সবই এটাই আমি এটা টিপসে দিয়ে দিয়ে দিচ্ছি এটা।
এটা বেসিক্যালি চ্যানেলে ওই চ্যানেলের মধ্যে যে কটা ভিডিও আছে রিলেভেন্ট সেই দেখবা, ঠিক আছে? এটা দুটো চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এটা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করলাম। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালোভাবে পরীক্ষা দিও। ঠিক আছে।